उत्तराखंड সিরিজে আপনাদের স্বাগত। প্লেলিস্ট উত্তরাখণ্ড 2024 দেখলে পুরো সিরিজটি বুঝতে সুবিধা হবে। আজকে পর্ব 13। ফেরার পথে হরিদ্বারে থাকাকালীন আমরা একদিন চলে গেলাম শ্রী সারস্বত গৌড়ীয় মঠে। এটি চৈতন্য মঠের একটি শাখা। ভেতরে তখন অপূর্ব কৃষ্ণ নাম চলছে। আমি বিভাস রঞ্জন দাস, দীক্ষার নাম হচ্ছে বিষ্ণুপদ দাস। 1968 শ্রীরাম মায়াপুর চৈতন্য মঠে ভক্তিবিনোদ ইনস্টিটিউটে মঠের ছাত্র ওখানে পড়াশোনা করেছি এবং আমাকে এই পড়াশোনার সুযোগ দিয়েছিলেন ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ, যিনি প্রভুপাদের একনিষ্ঠ সেবক ছিলেন। আপনার এই প্রভুপাদের ভজন কুটিরে যাকে দেখতে পাবেন প্রভুপাদের পাশে একজন হচ্ছে পরমানন্দ বিদ্যারত্ন, আরেকজন হচ্ছে কুঞ্জবিহারী দাস। তিনিই হচ্ছেন এই ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ। উনি 1968-এ আমি মঠে এসেছিলাম, পিতৃহারা এক 12 বছরের সন্তান। উনি নিয়ে আমাকে ঠাকুর ভক্তি ইনস্টিটিউটে পড়াশুনো করিয়েছেন, মানুষ করেছেন এবং পরবর্তী সময়ে আমি ওখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেও মঠের যত রকম সেবা শুশ্রূষা আমি করেছি। এবং মহারাজ অপ্রকট হয়ে যাওয়ার পরে পরবর্তী আচার্য ছিলেন ভক্তি কুসুম শ্রবণ মহারাজ, আমার শিক্ষাগুরু। তাই চৈতন্য মঠের শাখা এই সারস্বত গৌড়ীয় মঠ। প্রভুপাদ এখানে এসেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন 1927, যেটা আমি তো দেখিনি, তবে ওনারই শিষ্য ছিলেন বন মহারাজ। বন মহারাজের মুখে এটা শুনেছি। উনি বলেছিলেন প্রভুপাদ প্রতিষ্ঠা করা বলছে ভক্ত কোথায়, উনি ভক্তদের জন্য এই মন্দির প্রতিষ্ঠা করে গেছে। সেইটা আজও সেবা চলছে। ওনার জেনারেল সেক্রেটারি ছিলেন সেই সময় ভক্তি বিকাশ সজ্জন মহারাজ, উনি এতদিন ধরে এটা চালাচ্ছেন। ওনার বয়স এখন প্রায় 99 ইয়ার্স, বনগাঁ মঠে থাকেন। তা আমাকে রিটায়ারের পরে বলেছে তুমি যতটুকু পারো সেবা শুরু করো। আমি এই মাঝে মাঝে আসি, যতটুকু দরকার আমার কায় মনোবাক্যে সেখানে কি বলে সেবা করে অর্থ দিয়ে যতটুকু পারি আর কি, আমার সামর্থ্য অনুসারে আমি কিন্তু সাপোর্ট করে এখনো করে যাচ্ছি। আমার বয়সও 69 বছর চলছে আর
হ্যাঁ, তা আমি চেষ্টা করছি মঠটা আরো সমৃদ্ধি হয়, ভালো হয়, কিছু কাজকর্ম করে ভক্তরা আসবেন, এই প্রভুপাদের স্থান দর্শন করবেন। হ্যাঁ, বিভিন্ন জায়গা আমাদের বাগবাজার পুরনো গৌরী মঠ, ওখানকার আচার্য এসেছেন, অনেক করেছেন। যাই হোক, চৈতন্য মঠের সমস্ত ভক্তরা আসে। উনি বলেছিলেন যে মঠ মন্দির ভালোভাবে চলে, তোমরা সেইভাবে ব্যবস্থা করো যাতে ভক্তরা এসে হয়তো স্থান পেয়ে দর্শন করতে পারে। আমি সেইভাবেই আজকে রাধা মাধব মহাপ্রভু, এই রাধা কৃষ্ণর এখানে নাম হচ্ছে রাধা মাধব, সেই রাধা মাধবের সেবা এখনো করে যাচ্ছি। আর এখানে চারধামের যাত্রীরা এসে থাকে, মঠের ভক্ত যারা প্রসাদ বুঝি যারা, তারা এখানে প্রসাদ পায় এবং তারা চারধাম পরিক্রমা করে, 2 দিন থাকে, 3 দিন থাকে, এরকম। মানে প্রসেসটা হচ্ছে টিকিট কেটেই আপনার বুক করে দিতে হয়, ঘর বুক হয়, সামান্য ঘর, বেশি ঘর নেই। কতদিন 120 দিন আপনি যেরকম করলে তাহলে ঘরটা পাবেন, কারণ পরপর সব কারণ কি ভক্ত প্রচুর তো, তাই আসতে এসে ঘর পাবে না, বা এটা এর মধ্যে থাকে, সেই জন্য আগে থেকে অনেকে বুক করে। অনেক সময় ক্যান্সেলও হয়, অসুস্থ হলে ক্যান্সেলও হয়। তবে এখনো সেই পরিষেবাটা মহারাজ বলে গেছেন যে এখানে আসবে। প্রসাদের যা মোটামুটি এখানে জিনিসের দাম খুবই বেশি, যার জন্য প্রসাদ দিতে খুব অসুবিধা হয়। 3টে জিনিস দিয়ে ভগবানকে ভোগ দিতেই হয়, সেই হিসাবে সেই প্রসাদ দান করা হয়। একটা ভাজা, একটা ডাল, একটা সবজি একটা, ভাজা একটা, ডাল, কোন সময় পরমান্ন দেওয়া হলো। এখন চাতুর্মাস্য চাটনি চলবে না, সেই জন্য আমাদের এই 3টে জিনিস দিয়েই ভোগায়। এবং এই চাতুর্মাস্যে বিশেষ হচ্ছে কোনো অন্য তেল চলবে না, হলুদ চলবে না, এইগুলো সন্দক লবণ চলবে, এইগুলো সব আমাদের কার্তিক মাস চলছে, এই ব্রত অবধি এটা পালন করা। মানে সানফ্লাওয়ার তেলে হয়, আগে বাদাম তেল ছিল, এখন বাদাম তেলটা তো নেই বা পাওয়া খুব অসম্ভব, সেই জন্য এই সানফ্লাওয়ার দিয়ে চলা হয়। এবং এক সিদ্ধ টাইপের যেটা আমরা করি, ব্রতটা চলবে, এটা মানে কি 1 মাস ধরে চলছে? 1 মাস, পূর্ণিমা থেকে পূর্ণিমা। এবং এর মধ্যে চুল দাড়ি কোনো না কাটা যায়, যারা ব্রত পালন করবে। যারা পালন করবে না তারা আলাদা ব্যাপার, কিন্তু পালন করলে নিরামিষ খাবে এবং প্রদীপ দান করবে। এটা হচ্ছে এই মাসটা ভগবানের কাছে প্রদীপ দান করলে বলেছে মোক্ষ মানে লাভ হবে। আর সেটার জন্যই অন্যান্য মাসে যা কিছু করেন না কেন, এই মাসটা হচ্ছে খুব পবিত্র। আজকে এই কার্তিক মাসে দামোদর ব্রত উদযাপন হলো। সেই দামোদর ব্রতে আমরা এইভাবে নিষ্ঠাভাবে 1 মাস ভজন, কীর্তন, পাঠ, গীতা পাঠ, যার যেরকম আছে ভগবানের নাম করা, তারা করতে পারবে। তাতেই বলছে মোক্ষ লাভ হবে। আমরা এখানে এই সময়টা 7টা 8টা জাম পাঠ, রাতেরটা আমরা করতে পারি না, কিন্তু 7টা জাম পাঠ প্রত্যেক মঠে সবসময়। সকালবেলা থেকে ঘন্টার পর ঘন্টা প্রহর, এই যে প্রহর 24 ঘন্টা যে আমাদের প্রহর, এই প্রহরের মধ্যে আমাদের 7টা জাম পাঠ কমপ্লিট করতে হবে। আপনারা আসবেন, মঠ দর্শন করবেন। আর এখান থেকে সুবিধা হচ্ছে, এখান থেকে লাস্ট ধর্মীয় রাজা পরীক্ষিত রাজা, যার সর্পদংশনে মৃত্যু হয়েছিল অভিশাপের ফলে, কলি রাজা প্রবেশ করার পরে, তখন কিভাবে মুক্তি পাবে, তখন সুখদেব গোস্বামী বলেছিলেন যে তোমার মুক্তির একটাই উপায়, তুমি 7 দিন ভাগবত পাঠ শুনছো। তার জন্য শুকোত্তার বলে একটা জায়গা আছে, যেখানে পরীক্ষিত রাজার বাড়ি ছিল, রাজবাড়ি সব ছিল, এবং যেই বটগাছের নিচে পরীক্ষিত রাজা 7 দিন ভাগবত পাঠ শোনার পরে তক্ষক দংশনে তার মৃত্যু হয়, তার পাপটা খণ্ডন হয়েছিল। সেই জায়গাটা এখনো আছে। তারপরে আছে এখান থেকে আপনার এখান থেকে 86 কিলোমিটার, জায়গাটার নাম কি? শুকরতাল। হ্যাঁ, শুকরতাল। আচ্ছা, বললে সব বাস টাস সমস্ত জানে। আচ্ছা। আরেকটা জায়গা আছে কুরুক্ষেত্র, যেখানে আপনার যুদ্ধ হয়েছিল। সে তো হরিয়ানা না, হ্যাঁ, ওটা হরিয়ানার মধ্যেই পড়ে। কুরুক্ষেত্রটা এখান থেকে গাড়িতে যাওয়া যায়, বিকাল 4টে কতটা ট্রেন আছে, ওখান থেকে গিয়ে আমাদের মঠ আছে ওখানে ব্রহ্মাকুণ্ডর অপোজিটেই আমাদের গৌরী মঠ আছে। প্রভুপাদ ওটাও 1927 সালে প্রতিষ্ঠা করেছিলেন, আমি দেখেছি, শুনেছি। এখন ওখানেও আমাদের বিশাল মঠ, ওখানে একসাথে 3-4টে বাসের লোক থাকতে পারে, মানে এরকম একটা জায়গা আর কি। ব্রহ্মাকুণ্ড যতটা, ব্রহ্মাকুণ্ডটা কি না, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে আহ্বান করে বলেছিলেন তোমরা আসো, এবার শান্তির বার্তা দিয়ে এই ব্রহ্মকুণ্ডে স্নান করে সেই ব্রহ্মকুণ্ডর জল সবাই মাথায় নিয়ে শুদ্ধ হয়ে শান্তিভাবে তোমরা আবার আগের মতো বসবাস করো। তখন
বৃন্দাবন থেকে যশোদা মা এসেছিলেন, নন্দ এসেছিলেন, রাধিকা এসেছিলেন এবং সব পার্শ্বদ তারা ওইখানে এসে ওই কৃষ্ণের সাথে ওখানে আপনার স্নান করেন এবং তারপরে ওখান থেকেই শ্রীকৃষ্ণ বিদায় নিয়ে দ্বারকা চলে যায়। ওইটাই লাস্ট আর কি, যুদ্ধের সমাপ্তি হয়ে গেল, দ্বারকা চলে গেল লাস্টে। আরেকটা জিনিস হচ্ছে ওখানে আমরা যেটা দেখি বিশ্বের সরসজ্জা, ওটার নাম হয়েছে এখন বান গঙ্গা। ওখানে আছে ভদ্রকালী, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করেছিলেন, 51 ফিটের এক কালী হচ্ছে ভদ্রকালী। তারপরে যেখানে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন অর্জুনকে, সেই জায়গাটাও আছে, ওটাও দর্শনীয় স্থান। আরেকটা জায়গা আছে অভিমন্যু বধ, যেখানে চাকা নিয়ে লাস্টে অভিমন্যু যুদ্ধ করতে উঠেছে, ওই ওই কুরুক্ষেত্রেই আছে। কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল 48 ক্রোশ, 48 ক্রোশ জায়গা নিয়ে কিন্তু যুদ্ধ হয়েছিল। এবার 3 বিঘাতে 1 ক্রোশ, তাহলে 48 × 3 এইটা জায়গা। এখন সেগুলো মাখামার দেখতে পাবেন না। আমি গিয়ে দেখেছিলাম ওই অভিমন্যু বধের যে জায়গাটা, সেইটায় চাকা নিয়ে মানে একটা প্রতিকৃতি করে রেখেছে অভিমন্যু বধের জায়গাটাকে। আর সবই এখন ঘর বাড়ি হয়ে গেছে, কোনো কিছু এখন আর দেখতে পাবেন না, কিন্তু ওইগুলো দেখতে পাবেন। ওই যে 5টা জায়গা বললাম, এইগুলো আপনারা দর্শন করবেন। গাড়িতেও যাওয়া যায়, বাসেও যাওয়া যায়, লখনৌ হয়েও কাছে হয়। এই জায়গা মানে মিডিল অফ দ্য, এখান থেকে যাওয়া সুবিধা। কোনো সময় আসলে দর্শন করবেন। আর আমাদের মঠ তো আছেই, মঠে আসার ওই বললাম আগে থেকে এ করবেন, নাম্বার কার্ড আছে নিয়ে যাবেন, ওটা যোগাযোগ করবেন। যেই হোক, বন্ধু বান্ধব যারা ভক্ত লোক, যারা কৃষ্ণ ভক্ত লোক, তারা তো বিশেষ করে মন্দির টন্দির ভালোবাসে, তারা আসবে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি হরিহর, মানে শিবের জায়গা। এইখান থেকে তপস্যা স্থল শুরু হয়েছিল। আরেকটা জায়গা আছে আপনার দ্রোণাচার্য, যেটাকে বলে সহস্রধারা, দেরাদুনের পথে পড়ে, সেটা 5000 বছর তপস্যা করেছিল দ্রোণাচার্য। সেই জায়গাটাতে এখন টিপ টিপ করে সহস্রধারাতে ঝর্ণার জল পড়ে, সেই জন্য নাম হয়েছে সহস্রধারা। এইগুলো সব দেখার কিছু কিছু আছে এখানে। আর এখানে হরকিপারি তো আছেই। আর কঙ্খল দক্ষ রাজা, যেখানে উমা আহুতি দিয়েছিল, এখান থেকে সেই কাঁধে করে মানে ভোলানাথ নিয়ে উদ্দণ্ডে নৃত্য করেছিল যখন, তখন ব্রহ্মা পিতশ্রী বললো সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এবার সেই পৃথিবীকে ধ্বংস রক্ষার জন্য প্রভু আপনি দয়া করুন। তখন তিনি সুদর্শন চক্র ছেড়ে ওই 51 খণ্ড করে দিয়েছিলেন সতীর দেহকে। 51 খণ্ড 51টা পিঠ হয়ে গেছে। সেই সব ইতিহাস আছে, ইতিহাস সমস্ত এখনো আছে, কিছু আপনারাও জানেন সব। তাও আমি এই বক্তব্যটাতে আমি বলে দিলাম। হ্যাঁ, তবে আমার গুরুদেব, আমি 12 বছর বয়স থেকে তার এঁটো প্রসাদ খেয়ে আমি মানুষ হয়েছি। ঋণ তো শোধ করতে পারবো না, কারণ কি পিতৃহারা সন্তান ওখানে মানুষ করেছে, অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে। আজ তিনি চলে গেছেন, কিন্তু তার একমাত্র মানে ছাত্র, 5টা ছাত্র মানুষ হয়েছিলাম। আমাদের সময়, তার সময় আছে। তার মধ্যে আমি এখনো মঠে সেবা টেবা করতে আছি, আর কারোর সাথে দেখাও নেই। আর একজন পরবর্তী সময় আরেকটা ছেলে হয়েছিল, ওর নাম হচ্ছে রবি সরকার। তারিণীপুর মায়াপুরেই থাকে, ও আমেরিকাতে থাকে, ও ডাক্তার হয়ে ন্যাচুরোপ্যাথি করে কালিয়া পাস করে আছে। ও আজকে আসার কথা ছিল, তো ওর গ্রামের লোকদের ও বাসে করে নিয়ে বিনা পয়সায় ঘোরা, প্রায় 67 জন যাত্রী নিয়ে আসবে। তাদের ঘর সব আছে এখানে ঠিক করা, ওরা এসে এখান থেকে বৃন্দাবন যাবে প্রতিবারই। ও এটা করে, ও সেবা করে, মঠ থেকে মানুষ হয়েছে, সেইগুলো এখনো করে মায়াপুরে। ওর বাড়ি টাড়ি সমস্ত আমার সাথে ওর ছোটবেলা থেকে বন্ধুত্ব, আমার থেকে ছোট হলো, আমাকে খুব মানে, যেহেতু আমরা একই মঠে একই শিখতে। ভালো থাকবেন। দামোদর মাসের ব্রতটা আপনারা যদি পারেন প্রতিদিন সন্ধ্যায় তুলসী কাছে, সন্ধ্যার সময় একটু প্রদীপ জ্বালাবেন তুলসী। এবং তুলসী গাছে বলে নিয়মটা হচ্ছে আপনার মুখমণ্ডলে 7 বার, এই 4 বার, নাভিতে 2 বার। তুলসী গাছে ভগবানের নাম স্মরণ করে, ভগবানের মুখ দর্শন করে তুলসী গাছের সামনে আপনারা প্রথম 4 বার মুখমণ্ডল মানে পরিক্রমা করবেন, মানে ঘোরাবেন, মানে পরিক্রমা। দ্বিতীয় হচ্ছে নাভির দেশে 2 বার আপনারা আরতি করবেন, 2 বার করে ঘোরাবেন। তৃতীয় হচ্ছে পদকমল, মানে পাতে পাদ মেয়ে 3 বার করে এ করবেন। 4 2 3, 4 2 3, মানে 5 4 9 বার হলো। হ্যাঁ 9 বার হলো। আর 7 বার সারা বডিতে করবেন, 16, তাহলে 16 বার। এটা করবেন। এই মাসটা একটা বিশেষ ফল লাভ হয়, যদি পারেন কষ্ট করে হলো বাড়িতে গিয়ে এটা করলে ভালো হবে। ঠিক, আমরা সবাই সন্ধ্যাটা হচ্ছে, সন্ধ্যাটা তো প্রদীপ দেয়, যদি এই মাসটা প্রদীপ দিলেও একটু আরতি করে দিয়ে সেটা। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম রইল। ভালো থাকবে মা। আমাদের এই গুরু পরম্পরা হচ্ছে, বলে দিই, এটা ছবিটাও নিই,
তিনি হচ্ছেন মায়াপুর যখন তৈরি হয়, মানে যখন বলেছিল যে এটা আমার মহাপ্রভুর জন্মস্থান, উনি এক বাবাজি মহারাজ, হ্যাঁ বাবাজি মহারাজ এ হচ্ছে বৈষ্ণব সার্বভৌম ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ, যে ঝুড়িতে করে আসতো মায়াপুরে নেমেই সেই জায়গা যেখানে জন্মস্থান লাফ দিয়ে ঝুড়ি থেকে নেমে এবং উদ্দণ্ডে নৃত্য করে বলছে এটাই আমার মহাপ্রভুর জন্মস্থান, এই প্রতিষ্ঠিত করেছে। পরবর্তী সময় তখনকার সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, যে মায়াপুর আবিষ্কার করেছি, নাম শুনেছি। হ্যাঁ ভক্তিবিনোদ ঠাকুর তৎকালীন দিনে ডেপুটি ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তারপরে হচ্ছেন ইনি পরম বৈষ্ণব ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, যে শুদ্ধ ভক্ত ছিলেন। তারপরে হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তিনি হচ্ছেন মায়াপুরে দেখবেন আপনি যে সমাধি মন্দিরটা আছে, যে সারা পৃথিবীতে গৌরীয় মঠ স্থাপন করেছিলেন, তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তারই শিষ্য এখন যে ইস্কনের ছিলেন শ্রী ভক্তিময় স্বামী মহারাজ, তিনি পরবর্তী সময় সারা পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে নাম, এটা মহাপ্রভু বলে গেছিলেন, সেইটা উনি মানে করেছিলেন প্রচার। আচ্ছা, স্বামী মহারাজ শ্রী ভক্তিবন্ত স্বামী প্রভুপাদ যা বলে, প্রভুপাদ একজনই হয়, সেটা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তার শিষ্যরা এখন তাকেও প্রভুপাদ বলছে, সেটা আলাদা। পরবর্তী সময় ওনার রাইট হ্যান্ড ছিল কুঞ্জবিহার, পরবর্তী ওনার নাম ছিল ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ। তারপরে পরম্পরা আচার্য হিসেবে লাস্ট ভক্তিকুসুম সৌল মহারাজ, ইনি আচার্য হয়ে 86 সাল অবধি উনি ডিসেম্বরে অপ্রকট হয়ে যান। তারপরে যাই হোক মঠের বিভিন্ন আচার্য হয়েছেন, পরম্পরাতে আচার্য হয়েছিলেন, এই অবধি আমার তাদের কাছে থাকা। তারপর থেকেই আমার পরে কর্মজীবনে বেরিয়ে যেতে হয় 63 সালের পরে। কিন্তু মঠের সাথে আমার সবসময় যোগাযোগ আছে, এবং মহারাজ লাস্টে যে সেক্রেটারি ছিলেন ওনার সময়, জেনারেল সেক্রেটারি ছিলেন ভক্তি বিকাশ সজ্জন মহারাজ, উনি এটা সব মঠের দায়িত্বই ছিলেন, দিয়ে গেছিলেন মঠের থেকে। তারপর আস্তে আস্তে বয়স সাথে সাথে ছেড়েও দেয়, লাস্টে এটাই উনি রেখে দেন, এবং এটা সেবা পুজো আমরা সবাই মিলে করছি। এবং চলছেও তো। চলছে মানে ভগবানের ইচ্ছা যে যে আসুক। এখন সত্যি কথা বলতে মঠ মন্দিরে থাকার মতো ভালো ভক্ত পাওয়া যায় না, আর যার জন্য আসে যারা যারা থাকে কিছুদিন থাকে চলে যায়। আর এখন পয়সার ব্যাপারটা হয়ে গেছে, কারণ প্রকৃত সেবক কখনো পয়সা চাইনি, তাই মানবকে সেবা করতে হয়। এখন পয়সা ছাড়া সেবক ভালো পাওয়া যায়, আর পয়সা দিয়ে সেবক হয়। আমি যতটুকু পারছি করছি, পেনশন পাই বলেছে বাড়িতে দিয়ে দিয়েছি, আমি বলছি আমার 10,000 টাকা দিও, আমি ওটা দিয়ে মঠের সেবা করি, তা এখনো করে যাচ্ছি। ভালো থাকবেন আপনারা। যা আপনার অ্যাকচুয়ালি বাংলাতে বাড়ি তো আপনার? কলকাতা কোথায়? বেলা, আমাদের বেশি দূরে না। আমি ওই কালীঘাটে আমার চাকরি অবস্থা থাকতাম, আমাদের রাজবাড়ি এভিনিউ শ্রী চৈতন্য ইনস্টিটিউট আছে, আমি ওখানে 86 সাল অব্দি ছিলাম। তারপরে আমার অল ইন্ডিয়া ট্রান্সফার হয়, আমি আসাম সার্কেলে চলি। আমি 9টা ডিভিশনের চার্জে ছিলাম, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার অফ টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট। হ্যাঁ, তারপরে রিটায়ারের পরে মহারাজ বলার পরে চলে এসেছি। আর এখন আমার বাল্যকালটাই তো কেটেছে, এখন যতটুকু পারি ভগবানের সেবা করি। ঠিক আছে, হ্যাঁ, ভালো লাগলো, আসবেন। হ্যাঁ, আসবেন মাঝে মাঝে, ভালো লাগবে। আর ওই বললাম ওই সিস্টেম আসলে আপনার একটু ঘর নিচের দিকে দিলাম, একটু ভালো ঘর পেলেন, আপনারাও থাকবেন, অসুবিধা নেই। আর এখানে হোটেলের মতো চার্জ, এই হোটেলে থাকলে দেখবেন ডবল বেড 800, 900 এরকম চায়। হয়তো হোটেলে একটু ভালোও হতে পারে, তবে আমাদের এগুলো খারাপ না, মানে ভগবানের নাম শোনা, কীর্তন পাঠ শোনা বা এগুলো করে দর্শন করা, ভক্ত যারা আছে তারা এটা করে। হ্যাঁ, আমাদের এখানে মোটামুটি মানুষ হিসাবে ঘর দেওয়া হয়। ধরুন আমাদের 8 জন থাকে, অ্যাটাচ বাথরুম আছে, গতি সবই আছে, এমনি যেরকম হোটেলে একই জিনিস। ওই চাকচিক হয়তো বেশি, আমাদের চাকচিক করে দিয়ে এটা অত সালের বেশি সব ভালো আছে, কোনো অসুবিধা নেই। এবং ইংলিশ পায়খানা, বাংলা পায়খানা সব রকম আছে। আর সেগুলো আর যেটা 5 নম্বর 800 টাকা, সেটা আমাদের মিনিমাম চার্জ। 8 জন থাকলে যা ভাড়া সেটাই 800 টাকা, 5 জন থাকে 500 টাকা। আর এখানে বুকিং করার জন্য যে কার্ড আছে, সেই কার্ডটা আমি দিয়ে দিচ্ছি, নাম্বারটা লিখে নিতে পারি। এই নাম্বারেই হবে, আমি মহারাজের কাছেই থাকি, আর বুকিংটা ওখান থেকে হয়। আমি যেখানেই থাকবো না কেন ওই বুকিং ছাড়া হবে না, কারণ মহারাজের টেলিফোন সব আমার কাছেই। এখন ওনার 99 বছর বয়স, উনি আর ধরে। উনি আমার দায়িত্ব দিয়েছিলেন, যেহেতু উনি আমার লোকাল থেকে মানুষ করেছে উনি যখন ছিলেন। হ্যাঁ, সেই অবস্থা থেকে যতটুকু পারি করছি। তারপর আরেকজন দেখছেন যে বয়স্ক লোক, তিনি একটা মঠ দান করেছেন আমাদের, গোকুলপুর মঠ।
উনি 18 বিঘা ওই 18 বিঘা সম্পত্তির উপর দিয়ে 2 কোটি টাকার মন্দির মহারাজকে দান করে। উনি ওই দেখলে ওরকম মনে হয় ওনার সন্তান বিয়োগ হওয়ার পর থেকে উনি পুরো জিনিসটাই মঠে দান করে দিয়েছেন। তো যেখানে সেবা করছে আমি নিয়ে এসেছি। না, এটা হচ্ছে মসলন্দপুর থেকে স্বরূপনগর থানাতে গোকুলপুর নামে মন্দির আছে। আচ্ছা, ওখানে চৈতন্য দাস মহারাজ আছেন, সেবা পুজো করেন, উনি থাকেন। না, ওটা হচ্ছে উত্তর 24 পরগনা। মানে আপনি মসলন্দপুরে নামবেন, বারাসাত থেকে নামবেন, তারপর থেকে গেলে খুব সুন্দর বড় মঠ, সুন্দর একদম নদীর ইছামতি নদীর পাড়ে সুন্দর আছেন। উনি থাকবেন চাদর মাসটা উনি করে দান করেন। বৈষয়িক লোক, কিন্তু অনেক অনেক দান ধান আছে ওনার, ক্লাব জমি মাঠ দান করে দেখে মনে করেন অনেক কষ্ট করে করেছে। আমার জমি জায়গা সম্পত্তি থাকলেও সেটাকে কষ্ট করে লাস্টে মহারাজকে একমাত্র ছেড়েছে চলে গেছে। এসি বক্সেন স্বামী মহারাজ 1973 আমি চৈতন্য মঠে শশা তৈরি করেছিলাম। তা ঝাঁকাতে করে সেই শশা নিয়ে স্বামী মহারাজের কাছে এসেছিলাম। ওনার সতীর্থ ছিল ভক্তি করেন শ্রবণ মহারাজ, তো উনি পাঠিয়েছিলেন, গেছি। তা প্রথম যে দোতলা ঘরটা হয় যেখানে স্বামী মহারাজ থাকতেন, যেখানে এখনো দেখবেন আলোক্ষ আছে, মায়াপুরে গেলে দেখবেন সেই ঘরটা বডিগার্ড থাকে, ওখানে সব ঢুকতে দেয় না কেউ। ওইখানে তখন 73 হায়ার সেকেন্ডারি পাস করার পরে আমি গেছি। তা ওনার গুরুদেবের স্কুলের ছাত্র বলে আমাকে খুব ভালোবাসে। তা এসে বাউরুতে বসিয়েছে, এটা ইতিহাস। আর বাউরুতে বসে 8 ঘন্টা চৈতন্য ভাগবত শুনিয়েছে। ওনার প্রথম আমেরিকান শিষ্য হচ্ছে অচ্যুতানন্দ ব্রহ্মচারী। তারপরে আছেন যে জয় পতাকা, উনি আছেন, এখন আচার্য হয়েছিলেন লাস্ট জীবনে। আমার 3 বছর পরে আর অচ্যুতানন্দ ব্রহ্মচারী দেখা হয়। আমাকে মহারাজ তখন বলেছিলেন, তোমাকে 3 মাস টাইম দিলাম, তুমি চলে আসো আমার কাছে, আমি তোমাকে পাঠিয়ে দেবো। এখনো চৈতন্য ভাগবত অর্ধেক ট্রান্সলেট হয়েছে, এখনো হয়নি। তোমরা তো আমার গুরুদেব, আমি তো সাধারণ হায়ার সেকেন্ডারি পাস, আমি ইংরাজি কি বলবো, আমি কোনোরকম ভাবে করেছি। তখন বলে তোমার কিছু করতে হবে, যারা করার তারা করবে। 3 মাস টাইম দিল। আমি মায়ের একমাত্র সন্তান। আমার বাড়ি হচ্ছে চাকদা, নদিয়াতে চাকদা। মহেশ পণ্ডিতের শিবাস দ্বাদশ গোপালের এক গোপাল হচ্ছে মহেশ পণ্ডিত। সেখানে আমি ওইখান থেকে কলেজ লাইফ শেষ করি গুরুদেবের আদেশে। ওই মঠের সেবা কাজ করে কলেজ পড়েছিলাম। 76-এ আমি গ্র্যাজুয়েশন করে 77-এই আমি চাকরি পেয়েছি অল ইন্ডিয়া সার্ভিস দিয়ে। আমি টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে। তারপর যাই ছোটো পরীক্ষা দিয়ে এটা হয়। বিকমের ছাত্র ছিলাম, পরীক্ষা দিয়ে একটা জায়গায় উঠেছিলাম, মানে লাস্ট পোজে উঠে গেছিলাম আর কি, লাস্টে পরীক্ষা দিয়ে। তারপরে তো জায়গা এখনো সেবা করছি। তো তখন আরেকবার 3 মাস পরে গিয়ে আমি মহারাজকে বললাম, মহারাজ মা তো কান্নাকাটি করছে, আমাকে ছেড়ে দেয়। বলে আরো 3 মাস টাইম। সেটাই আমার লাস্ট চান্স যে আমি তার কোলে বসেছি বাউরিতে। হরিদাস বলে একজন ছিল, ছবিও তোলা ছিল, সেই ছবিটা নেই আজকে। সেই ছবির মূল্য কিন্তু প্রচুর ছিল। স্বামী মহারাজের কোলে বসা ছেলে, সে কেন না তার প্রভুপাদ মানে স্কুলের ছাত্র বলে আমাকে প্রভুপাদের জায়গা থেকে মানুষ হয়েছে, এতটাই ভালোবাসতেন। উনিও চলে গেলেন 1976-এ, আমার গুরুদেবও চলে গেলেন 1976-এ। তারপরে আমার মনে দুঃখে আমি তো বাইরে সার্কেলে ট্রান্সফার হয়ে গেলাম, আসাম সার্কেল। 10 বছর আর আসিনি। 10 বছর আমি এদিকে পাই মারাই, টেলিফোনে যোগাযোগ সব করা আছে। এখন স্কুলের লোক আসলে বলে বাংলাদেশ থেকেও আসে, আপনি শুধু নামেন যে আপনি এত বড় জায়গা থেকে এখনো আপনি এই মন্দিরে আসছেন। গুরুদেব মানুষ করেছিলেন অসময়, বাবা 12 বছর হারিয়েছি, তখন কোলে পিঠে মানুষ করেছে। আমি তার কথা মনে করতে পারবো না, আমি মঠ ছেড়েও যাবো। সেটা স্বামী মহারাজকেও বলেছি, আমি যেতে পারবো না, করেছে। এইরকম ভাবে না থাকে সেটা করে, মানে বিশ্বাসঘাতকতা করে, নিঃস্বার্থ নিঃস্বার্থ হতো। আর এখন সেইটাই খুব অভাব। ব্যবসায়িক বুদ্ধি চাই। আমি তো সেই জন্য যখনই আসি, আমি যাকে সত্যি কথা ভগবান উনি বিচার করেন, কখন কাকে কোথায় দিতে হবে, কোথায় থাকতে হবে উনি বলবেন। কতদিন বাঁচবে, কতদিন পরে মরবে, সবই তার ইচ্ছা, আমার কোনো ইচ্ছা। আমি শুধু যতটুকু পারি সেবা করি। এই ভোরবেলা আজকে চলে গেছি, যাত্রীকে পাওয়াতে ভালো, মানে মান্ডিতে যে চাষি এসে নতুন সবজিটা দেবে, সেই সবজি দিয়ে রান্না করে ভগবানের ভোগ। মানে আমি দোকানের পাশে জিনিস নেব, চাষির ঘর থেকে নিয়ে এসে দেবো। এইটা আমি প্রতিদিন করি। এই চলে যাবো ভোর 4টের সময়, আর মঙ্গলবার দিয়ে হবে 5টা বেলা চলে যাবে। যাত্রীরাও শুদ্ধ সব পেল, ভগবানের ভোগ দেওয়া হবে। এইভাবে 10 দিন আছে।
এমনি আরতি কি ভোর 4টে আর না 4:30 পরে প্রথম গুরুদেবের আরতি হয়, তারপরে রাধা মাধবের আরতি আর 5:15 শেষ হয়ে যায়। আর এখানে 1 ঘন্টা আগে দিতে, বাংলাতে 1 ঘন্টা পরে হয়, আচ্ছা, আর বাংলাতে 1 ঘন্টা আগে হয়। সন্ধ্যা এখানে অনেক দেরিতে হয়, সন্ধ্যায় তাও 5টায় যদি হয় এখানে 6টায় সন্ধ্যা, ও মানে এতটাই আর কি। তাহলে আরতি কটায় আছে? আরতি ওখানে এখন হচ্ছে 5টা কত 35-40 হয়ে যায়। আর এখানে না ওখানে বাংলাতে এখন 5:10 সব, ও, আর এখানে ধরুন ওই 5:40-50, ওই 5:50 ধরুন, 5 মিনিট এদিক ওদিক আর কি। মানে 6টার একটু আগে। 6টার আগে। আর যে সময় হবে আপনার 7টাতে হবে, আবার ওখানে যেটা 6টায়, এখানে 7টা সময়। আচ্ছা, এটা হচ্ছে গরমের সময়, তাহলে প্রথম দিকে আসে। ঠিক আছে, হ্যাঁ ঠিক। গৌড়ীয় মঠের পূজারী সুদর্শন দাস, এই 14 বছর বয়স থেকে এই মঠের সেবা করে আসছে। আজ পর্যন্ত সে সেবা করে এবং নিষ্ঠাভাবে, সে কানেও শোনে না এবং বলতেও পারে না, কিন্তু তার সমস্ত পূজা বা তার আধ্যাত্মিক জগতে তার সুন্দর পরিবেশন আপনারা দেখেও বুঝতে পারবেন। যখন আরতি করে তিনি এখনও সেবা করে যাচ্ছেন, গুরুদেবের একনিষ্ঠ সেবক এবং 100% ডিভোটি। এই বলে আমি তার পরিচয় দিলাম। আপনারা কখনো যদি আসেন, থাকলে যথেষ্টভাবে তার সেবা করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। जय जय प्रभु दीन दयाल हरे, जय जय यशोमति के नाथ हरे, जय जय प्रभु दीन दयाल। আমি এখন এই পরমান্ন খেতে চলেছি। গৌড়ীয় মঠের মহারাজই পরমান্ন দিলেন। তার এত সুন্দর গন্ধ আর দুধের এত টেস্ট, এ মানে এখন অবধি আমি এই দুধের স্বাদ কোথাও পাইনি। অসাধারণ খেতে। ফ্যান্টাস্টিক, কোনো তুলনাই এর সাথে চলে না।